স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, যাচ্ছে তার কাছে। সবুজ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যেমনটি দেখলাম যে বাজেটের আকার সকাল থেকে আমরা দর্শকদের জানাচ্ছি বাজেটের আকার এবার কমানো হয়েছে 7,000 কোটি টাকার মতো কম। সামগ্রিকভাবে এবারের বাজেট এরই মধ্যে অনুমোদন হয়ে গেছে, উপদেষ্টা পরিষদে একটু পরেই সেটির ঘোষণা দিবেন। সামগ্রিকভাবে বাজেটের কি অবস্থা এবারের বাজেট? এবার একটা পরিবর্তিত পরিস্থিতির ভেতরে বাজেট ঘোষণা করা হচ্ছে, যে পরিস্থিতির ভেতরে জনগণের যেমন একদিকে মূল্যস্ফীতির চাপ রয়েছে, বিনিয়োগ কম আছে ব্যবসায়ীদের দিক থেকে, এবং কর্মসংস্থানের সুযোগ সেভাবে সৃষ্টি হয়নি। একইভাবে যে সরকার যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যেটা জাতীয় সংসদের বাইরেই বাজেট উত্থাপন করা হচ্ছে বা ঘোষণা করা হচ্ছে, তো বিশেষ এই দিকের ভেতর থেকে এবং বরাবরই এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে থেকেই বা দায়িত্ব নেওয়ার পরে থেকে যেটা বলছিলেন যে উন্নয়ন কর্মসূচির নামে যে বরাদ্দগুলো দেওয়া হয় সেগুলো যথার্থ কিনা সেই বিবেচনায় এইবার বাজেটের আকার কিছুটা কমিয়ে নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে, যেটি নির্ধারণ হয়তো ঘোষণা করবেন। যেটি আমরা দেখছি তুলনামূলক আকার, যে গত অর্থ বছরের প্রস্তাবিত যে বাজেট ছিল তার চেয়ে 7,000 কোটি টাকা কমে এইবার বাজেট নির্ধারণ করা হচ্ছে, এবং জিডিপির প্রবৃদ্ধির যে জায়গাটা আছে সেটি জিডিপির প্রবৃদ্ধি এবার 5.5 ধরা হচ্ছে এবং মূল্যস্ফীতি 6.5 ধরা হচ্ছে। এইখানটাতে যেটা দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে বাস্তবতার নিরিখে এবার এই বাজেটটি উত্থাপন করা হচ্ছে বা প্রস্তাব যে উপদেষ্টা কমিটির বৈঠকে যেটি পাশ করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। আমরা সাথে সাথে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেটিও তো আসলে একটি বড় ভূমিকা রাখে, কারণ কোন কোন বিষয় থেকে আসলে রাজস্ব আদায় এবার কিন্তু একটু বিশেষ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ রাজস্ব আদায় পুরো বছরই সেভাবে খুব একটা উল্লেখযোগ্য পরিমাণ হয়নি। এর ভেতরে এনবিআর কর্মকর্তাদের কিছুদিন আগের যে কর্মবিরতি কলম বিরতি যেটাই বলি সেখানে একটা প্রভাব পড়েছে নেতিবাচক, এবং এর ভেতর দিয়ে যে আসছে বাজেট, আমরা একটু যদি দেখি আসছে বাজেটে এনবিআর এর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি সম্ভাব্য, যেটি আমরা জানতে পেরেছি প্রায় 5 লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যেটি এই যে চলতি অর্থ বছর তার চেয়ে প্রায় 20,000 কোটি টাকা বেশি। বাজেটের আকার কিন্তু কমেছে, কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা সেটি কিন্তু বেড়েছে। এনবিআর এর বেড়েছে, যেমন বেড়েছে এনবিআর এর মোট লক্ষ্যমাত্রাও বেড়েছে, এনবিআর বহির্ভূত সেখানেও বেড়েছে। শুধুমাত্র কর বহির্ভূত যে খাতটি রয়েছে রাজস্ব আদায়ের বা আয়ের, সেটি শুধুমাত্র করমুক্ত আয়সীমার বিষয়টি কিন্তু সাধারণ মানুষ মুখে থাকতে, যে তারা আসলে কতটুকু যে করমুক্ত আয়সীমা সেটির এবার কি হচ্ছে, আগেরটাই থাকছে যে 3,50,000 আমরা যেটা জানলাম। এবার বাজেটে যে কয়েকটি জায়গায় পরিবর্তন রয়েছে বলা যায়, বা দূরদর্শী যে সিদ্ধান্তগুলো জানানো বা লক্ষ্যমাত্রা জানানোর কথা বলা হয়ে থাকে বরাবর, সেই প্রতিচ্ছবিটা কিন্তু এইবার এই 25-26 অর্থ বছরেও থাকবে। তবে 26 আয়ের যে 27 কর বর্ষ সেটিতে কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা জানতে পেরেছি যে জুলাই যে যুদ্ধাহত যারা আছে তাদের ক্ষেত্রেও কিছুটা করমুক্ত আয়সীমার একটি বেঁধে দেওয়া হয়েছে। হ্যাঁ, বেঁধে দেওয়া হচ্ছে, এবং সেটিও এই আসছে অর্থ বছরে না, আগামী অর্থ বছরে যেটা কার্যকর হবে। এছাড়া সামাজিক নিরাপত্তা যে খাতগুলো রয়েছে সেইখানের বরাদ্দর আমরা যদি একটু এই যে করমুক্ত আয়ের সীমার এটি যদি আমরা একটু দেখে নিই, আসলে কোনটাতে কি অবস্থা, কতটুকু বাড়ানো হচ্ছে, কতটুকু বাড়ানো হচ্ছে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণ মানুষ আসলে জানতে চায় যে এই মুহূর্তে এসে এই বাজেটে কোন বিষয়গুলো, কোন পণ্যগুলোর দাম বাড়ছে, কোন পণ্যগুলোর দাম কমছে, এই বিষয়গুলো কিন্তু মানুষ মুখিয়ে থাকে জানার জন্য। আমরা কি এ পর্যন্ত আসলে কি ধারণা পেয়েছি যে কোন পণ্যগুলোর দাম বাড়তে পারে, কোন পণ্যগুলোর দাম কমতে পারে, সেগুলো কি আমরা জানতে পেরেছি? আমরা মোটামুটিভাবে যেটি আমরা জানি সেটিতে যেটা বলা হচ্ছে যে বেশ কিছু পণ্যের যে কর ছাড় দেওয়া হচ্ছে সেটি যেমনটা জনগণের সুবিধা দিবে বা স্বস্তি দিবে, একই সাথে কিন্তু কর তুলে দিয়ে বা কর অব্যাহতির মেয়াদ কমিয়ে দিয়ে কিন্তু সেগুলো চাপ দিবে। আমরা যেটা দেখছি যে জাতীয় বাজেটের সম্ভাব্য যে আমরা 2025-26 অর্থ বছরের এর আগে আমাদের প্রতিবেদনে কিন্তু দেখিয়েছে যে জাম কোনগুলোর বাড়তে পারে, আমরা এখানে দেখতে পাচ্ছি কমতে পারে এইসব পণ্যের, যেমন কটন, মশলা, ডিম, এই পণ্যগুলোর দাম কমতে পারে। গৃহ নির্মাণ সামগ্রী রয়েছে, গৃহ নির্মাণ সামগ্রী সেখানে কিন্তু এবার বাড়তে পারে বলে আমরা জানি। তো সবকিছু মিলে এখানে গরু, খেজুর, ল্যাপটপের দাম বাড়তে পারে, মাছ, মুরগি, গুঁড়ো দুধ, এগুলোতে কিছুটা স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। এইগুলো আমরা যেমন এর আগের প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম দর্শকদেরকে যে গৃহ নির্মাণ সামগ্রী যেমন বললাম, আবার ইলেকট্রনিক্স যে পণ্যগুলো রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, যেগুলো না হলেই না, যেমন
গ্রাইন্ডার কিংবা তেল, চাল, মেশিনারিজ পাট এগুলোর দাম কিন্তু কমবে। আবার ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী যেগুলো রয়েছে বা হোম অ্যাপ্লায়েন্সেস যেগুলো বলি সেগুলোতে কিন্তু একটু প্রেশার পড়বে। চিনির দামটাও কিছুটা কমবে। এগুলো কমবে, এই যে চিনি, বীজ, সার এগুলো কমবে। এগুলোর যে পরিবহন যে ব্যয় রয়েছে সেখানে কিছুটা সুবিধা দেওয়া হচ্ছে। এই যে তুলা, সুতা, মুরগি এগুলোর দাম কিছুটা বাড়বে। এগুলোর যে উৎপাদন পর্যায়ের যে খরচ রয়েছে সেগুলোতে বা যেগুলোতে ভ্যাট, ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি যেগুলো আছে সেগুলো কিন্তু আরোপ করা বা সুবিধা অব্যাহতি বা সুবিধা দেওয়া আছে সেগুলো তুলে দেওয়ার একটি একদম সবুজ। যেমনটা আমরা আকারটা দেখছিলাম যে বাজেটের আকার বলছি, আবার আমরা বলছিলাম যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, সেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার খাতগুলো আগের মতোই কি আছে? অর্থাৎ যেই খাতগুলো থেকে তারা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, আমরা যদি বলি যে এবারের যে বাজেটটি এটি নির্ধারিতভাবেই সাধারণ বাজেটের মতো না। কারণ আপনি জানেন যে এর আগে 2007-08-এ আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের সময় বাজেট হয়েছিল, এর পরবর্তীতে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার বাজেট দিয়েছে। এবার এসে আবার প্রায় 15-16 বছর পরে আরেকটি ভালো দিক যেটা বলা যায়, মানে ঘাটতি অর্থায়নের জায়গা থেকে যেটা এবার ঘাটতিটা একটু কম ধরা হচ্ছে। 4.5 থেকে 4% নিচে রাখা হবে ঘাটতি বাজেট, যেটি 5% ধরা হয় স্বাভাবিকভাবে। তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে কিন্তু যে বৈদেশিক উৎস কিংবা অভ্যন্তরীণ উৎস থেকে যে ঋণের চাপটা সেটি কিন্তু স্বাভাবিকভাবে কম হবে। যদি ব্যবসায়ীরা বলে থাকেন, আসলে বৈদেশিক ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরাও কিন্তু সবসময় বলে থাকেন, ব্যবসায়ীরা যেটা অভ্যন্তরীণ উৎসের চেয়ে বৈদেশিক উৎস থেকে এই ঘাটতি পূরণের প্রচেষ্টাটাকে তারা ভালোভাবে দেখেন। কারণ তাহলে অভ্যন্তরীণ উৎস থেকে তাদের যে বিনিয়োগের যে পথ, সেই পথটা সুরক্ষিত হয় বা তারা বেশি সুযোগ পায়। তো এই বাজেটেও দেখা যাচ্ছে মোটামুটিভাবে অভ্যন্তরীণ উৎস থেকে যে ঋণ নেয়ার যে ঘাটতি পূরণের যে পরিকল্পনা, সেটি আমরা যতটুকু জানতে পেরেছি গত বাজেটের চেয়ে যে প্রস্তাব ছিল তার চেয়ে কিছুটা কম হতে পারে। এটি কিন্তু একটি ব্যবসায়ীদের জন্য, অর্থাৎ ব্যাংকের উপর চাপ কমবে বা সঞ্চয়পত্রের উপর কিছুটা চাপ কমবে, সেই জায়গা থেকে ব্যবসায়ীরা কিছুটা সুবিধা পাবে। বিনিয়োগ বান্ধব যে পরিবেশের কথা বলা হয়ে থাকে সেখানে কিছুটা এখানে স্বস্তি দিতে পারে এই আসতে বাজেট। পারে। সামগ্রিকভাবে আমরা বললাম, ধরে নিলাম যে কিছুটা ব্যবসা বান্ধব হতে পারে। সাধারণ মানুষেরও কিছু আশা প্রত্যাশা থাকে যে তারা আসলে যেটা বোঝে যে এবারের বাজেট আমার জন্য কি সহনীয় আছে, নাকি আমাকে এটা যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্যমাত্রা মোটামুটিভাবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে। কারণ আমরা যেটা দেখছি যে মূল্যস্ফীতি যেটা ধরা হচ্ছে, এবং মূল্যস্ফীতি এখন কমছে। মূল্যস্ফীতি কিন্তু অনেক উপরে ছিল, 10% উপরে ছিল, সেটি এখন 9% উপরে আছে। বাংলাদেশ ব্যাংকের যে প্রজেকশন আছে সেটি মোটামুটিভাবে জুন জুলাইয়ের ভেতর সেটি 7-7.5-এর মধ্যে নিয়ে আসবে। এবং স্বাভাবিকভাবে যেহেতু এডিপি কমানো হয়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমানো হয়েছে, প্রকল্প বাস্তবায়নের দিকে যেহেতু মোটামুটিভাবে খুব তীক্ষ্ণ নজর রাখার কথা বলা হচ্ছে, এগুলো যদি করা হয় তাহলে অযথা ব্যয় না বাড়লে মূল্যস্ফীতি কিন্তু বাড়বে না। অর্থাৎ সুসংগঠিত যে ব্যয় কাঠামো বা যেটা বলা হয় জবাবদিহিতামূলক যদি ব্যয় কাঠামো নিশ্চিত করা যায়, তাহলে মূল্যস্ফীতির চাপটা সেভাবে উন্মুক্তভাবে, যেটা খুব বড় আকারে প্রেশার দেয় জনগণকে, সেটা দিবেন। এবং এই বাজেটে সেই দিকটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবং সমতা ভিত্তিক যে সুবিধা ভোগের যে সুযোগ, সেই সুবিধা ভোগের সুযোগটা দেওয়ার একটি কিন্তু দর্শন এই বাজেটে রয়েছে। তো সব মিলিয়ে যে সাধারণ মানুষের স্বস্তি এবং উন্নয়ন, যে অগ্রগতি, সামনে এলডিসি বাস্তবায়ন আছে, সেখানে কর কাঠামোর কিছু পরিবর্তন রয়েছে, শেয়ার বাজার যেটি বিনিয়োগের জন্য বড় ধরনের একটি উৎস হয়ে কাজ করে, সেখানে কিছু সুবিধা দেওয়ার প্রস্তাবনা এই বাজেটে রয়েছে আমরা যেটা জানতে পেরেছি। তো সব মিলিয়ে কিন্তু আমরা আমরা যেমন শুরুতেই আপনার কাছে জানতে চেয়েছিলাম যে করমুক্ত আয় সীমার কথাটা বলছিলাম, যে ব্যক্তি পর্যায়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কত লাখ টাকা পর্যন্ত এবারের বাজেটে করমুক্ত আয় সীমাটা রাখা হয়েছে। করমুক্ত আয় সীমা যে এই বাজেটে যেটা চলমান রয়েছে ঠিক সেটাই আছে, অর্থাৎ 3,50,000 টাকায় আছে, সেটি আছে। আগামী বাজেটেও এটি অপরিবর্তিত থাকবে, কিন্তু এর পরে কিছুটা বাড়ানো হয়েছে। 25-26 আমরা যেমনটি শুনেছি যে 25-26 পরিকল্পনাটা এখনই জানিয়ে দেয়। এই জানিয়ে দেওয়াটা কিন্তু আসলে সাধারণ মানুষের জন্য যে একটি পরিকল্পনা এবং ব্যবসায় তাদের জন্য পরিকল্পনাটা কিন্তু একটু সুবিধা হবে। তো সেই সুযোগ এবার বাজেটে রাখা হচ্ছে, যেটিকে আসলে যে বাজেটের যে বিশেষ যে দিক রয়েছে সেই দিকটা কিন্তু এটা বলা যায়। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে বার্ষিক উন্নয়ন যে পরিকল্পনা, সেইখানকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা আছে, এই এখন পর্যন্ত চলতি অর্থ বছরের যে বার্ষিক উন্নয়ন যে কর্মসূচির বাস্তবায়ন, সেটি কিন্তু বেশ মোটামুটিভাবে বলা যায় না ভালো অবস্থান আছে, খুবই মোটামুটিভাবে খারাপ বা মন্দ অবস্থানেই আছে। সেটি অন্য অর্থ বছরে আমরা দেখেছি শেষ দিকে এসে খুব ত্বরান্বিত হয়
গতি বাড়ে, অর্থাৎ অর্থ ছাড়ের পরিমাণটা বেড়ে যায় এবং সেই দৃষ্টিতে দেখানো হয় বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যেটা দেওয়া হয়েছে সেটি কত ভাগ হলো। কিন্তু এবার যেটি অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে আসলে অর্থ ছাড়ের মানদণ্ডে তারা এডিপিটাকে বিশ্লেষণ করতে চান না, বাস্তবে আসলে কতটুকু অগ্রগতি হলো সেই অগ্রগতির বিবেচনায় তারা এই এডিপির বাস্তবায়নটা দেখতে চান এবং এজন্য আইএমইডি যারা এটা পর্যবেক্ষণ করে থাকেন এবং যারা এইটির প্রতিবেদন দিয়ে থাকেন তাদেরকে আসলে কিভাবে শক্তিশালী করা যায়, তাদেরকে কিভাবে কতটুকু কোথায় জনবল যদি বাড়ানোর দরকার হয় সেটি জনবল বাড়িয়ে হলেও এই জায়গাগুলোতে অর্থাৎ অপচয় মুক্ত একটি বাজেট, দুর্নীতি মুক্ত একটি বাজেট বাস্তবায়ন করতে চাই সরকার। এছাড়া সবুজ, আপনি জানেন যে নির্বাচিত সরকার যখন কোনো বাজেট দেয় তখন বিভিন্ন বড় বড় প্রকল্প কিন্তু তাদের মাথায় থাকে। বাজেটে যেটা এডিপিতে আমরা দেখেছি আসলে খুব বড় প্রকল্প নতুনভাবে নেয়ার তেমন কোনো আগ্রহ এই সরকার দেখায়নি। চলমান যে প্রজেক্টগুলো রয়েছে এবং শেষ দিকে রয়েছে সেগুলোকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এগুলোতে অনেক অর্থ ব্যয় হয়ে গেছে, সেগুলো আসলে থামিয়ে দেওয়াটা অর্থের অপচয় হবে। এগুলো খুব দ্রুত বাস্তবায়ন করে সুফল ভোগ করার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা এবার রয়েছে। অর্থাৎ যে প্রকল্পগুলো চলমান রয়েছে সেগুলো তাদের আসলে শেষ করতে চায়, নতুন করে তারা কোনো ধরনের বড় প্রকল্প নিতে চায় না। আর সেই ক্ষেত্রে আকার, আমরা যদি বলি যে বাজেটের যে আকার তো কমেছে, এডিপিতেও কমেছে এবং এডিপিতে যে আকারটা নির্ধারণ করা হয়েছে সেটি গত মোটামুটিভাবে 4 অর্থ বছরের ভেতরে কিন্তু কম নির্ধারণ করা হয়েছে। তো এই যেভাবে উন্নয়ন আকাঙ্ক্ষার কথা বলা হতো এবং উন্নয়ন আকাঙ্ক্ষা নিয়ে বাজেট উত্থাপন করা হতো এবং বাস্তবায়নের চেষ্টা করা হতো, এইবারে কিন্তু সরকার অনেকটাই সতর্ক এবং অপচয়, যেটা বললাম, অপচয় দুর্নীতিমুক্ত একটি বাজেটের দিকে যেতে চায়। এছাড়া সবুজ আরেকটা বিষয় না বললেই না, যেমন এখন যে তথ্য প্রযুক্তির যে সময়টা চলছে, সাধারণ মানুষ জানতে চায় যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তারা কি কোনো সুবিধা পাবে, দাম কি কমবে বাড়বে। এর মধ্যে স্টারলিংকের সেবাও শুরু করেছে। সামগ্রিকভাবে এই খাতে যারা আছেন ব্যবহারভোগী বা উপকারভোগী যারা এখন পর্যন্ত আসলে এই যে তাদের জন্য কি খবর রয়েছে সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3টার পরে এই বিষয়গুলো ডিটেইল আমরা জানতে পারবো। তবে যে ব্যবসায়িক কাঠামোতে যে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে রেসিপ্রোকাল যে পারস্পরিক যে শুল্ক আরোপ করা হয়েছিল, এর পরে থেকেই কিন্তু প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব যে কৌশল রয়েছে সেই কৌশলগুলো অবলম্বন করছে। সেই কৌশল অবলম্বন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে কিন্তু বেশ কিছু পণ্যের যে শুল্ক কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে, অর্থাৎ আমদানির ক্ষেত্রে সেখানে শুল্ক কমানো হবে। সেই শুল্ক যেগুলো কমবে সেগুলোর কিন্তু সুবিধা সাধারণ মানুষই পাবে। তো সেই জায়গা থেকে যেগুলো আসবে সেগুলোর সুবিধা সাধারণ মানুষ পাবে। এই বাজেটে এটি একটি বিশেষ দিক। আর পুঁজি বাজারের জন্য যদি আমি বলি যে পুঁজিবাজারের জন্য কিন্তু বাজেট একটু, যারা সংশ্লিষ্ট যারা আছেন তারাও কিন্তু মুখিয়ে থাকেন যে বাজেটটি সামগ্রিকভাবে তাদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা, তাদের জন্য কোনো স্বস্তির খবর আছে কিনা। পুঁজিবাজারে যেটি সবসময় বলা হয়ে থাকে, গেইন ট্যাক্সের উপর তারা একটু সুবিধা নিতে চায়। তো গেইন ট্যাক্সের উপর আসলে এবার সুবিধা দিতে চান না। আমরা বিভিন্ন আলোচনাতে এনবিআর এর পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আসলে লাভের উপর যখন কর দিবেন তখন সেখানে আসলে কাটছাট করার তো কিছু নাই। আপনি মুনাফা করতে পারলে কাটছাট সেখান থেকে আসলে কর দিবেন। তো সেই গেইন ট্যাক্সের উপর আসলে যে দাবিটা পুঁজিবাজার যে সংশ্লিষ্ট ব্যক্তি, বিনিয়োগকারী বা ডিএসসি সিএসসি রয়েছে তাদের যে দাবি, সেই দাবি থেকে এনবিআর আসলে এটি আমলে নেয়নি। তবে সেখানে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ কিছু কোম্পানিকে সুবিধা দেওয়া হচ্ছে। টেলকো কোম্পানি রয়েছে, তাদেরকে এরকম বেশ কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো মোটামুটিভাবে সেখানে বিনিয়োগ করলে যে তাদের যে কোম্পানি কর হার বলি বা বিভিন্ন ধরনের যে ট্যাক্স রয়েছে তাদের উপর আরোপ করেন, সেখানে তারা কিছুটা বেনিফিট পাবে। অর্থাৎ যে পুঁজিবাজারমুখী আমরা যে ভালো কোম্পানি বলি, বড় কোম্পানি বলি বা প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগ বলি বা পুঁজিবাজারমুখী, সেই দিকে একটু মোটামুটিভাবে বাড়ানোর একটা প্রচেষ্টা রয়েছে এই বাজেটে। এছাড়া সবুজ অন্যান্য সময়ে যেটা হয়, বাজেট প্রথমে উত্থাপন করা হয়, তারপরে সেখানে কাটছাটের সুযোগ থাকে, যেটি আমরা দেখি 4 থেকে 5 তারিখে দেওয়ার। এবার 2-3 দিন আগেই চূড়ান্ত বাজেট পেশ করা হচ্ছে এবং সেটা অনুমোদনও দেওয়া হয়ে গেছে। এই ক্ষেত্রে যেই সব জায়গায় নিশ্চয়ই এটার বিষয়ে সাধারণ মানুষ প্রতিক্রিয়াও জানাবে, অর্থনীতিবিদরাও প্রতিক্রিয়া জানাবে।
এক্ষেত্রে যে সামঞ্জস্য বা অসামঞ্জস্যতাগুলো থাকবে সেটি কি সংশোধনের কোনো সুযোগ হ্যাঁ, থাকবে? এইবার আমরা যেটি প্রথম দিকে জানছিলাম যে অধ্যাদেশ আকারে একদম চূড়ান্ত পাশ হয়ে এই বাজেটটি ঘোষণা করা হবে, কিন্তু সেখানে অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে এখানেও সুযোগ রয়েছে বাজেট আসলে কাটছাট করা বা সাধারণ মানুষ, বিশেষজ্ঞ বা খাত সংশ্লিষ্ট যে দাবি বা পরামর্শ রয়েছে সেগুলো তিনি অনলাইনের মাধ্যমে শুনবেন কিংবা বিভিন্ন বৈঠকে সেমিনারে শুনবেন, সেগুলো তিনি প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের কমিটিতে তিনি উত্থাপন করবেন এবং তারপরে আসলে এই মাসের শেষ দিকে গিয়ে চূড়ান্তভাবে এই বাজেটটি অনুমোদন দেওয়া হবে বা অর্থ বিল পাশ করা হবে। আমরা হয়তো সেই সময়টার জন্য অপেক্ষা করছি যে প্রধান উপদেষ্টা তো এর মধ্যে অনুমোদন দিয়েছে, উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়ে গেছে, তিনটায় নিশ্চয়ই অর্থ উপদেষ্টা সেটি পেশ করবেন, তারপরেই হয়তো বা আমরা জানতে পারবো যে আসলে সামগ্রিকভাবে বাজেটটা কেমন হয়েছে। নিশ্চয়ই সাধারণ মানুষও তাদের মতামত জানাতে পারবে, তাদের প্রতিক্রিয়াও আমরা জানতে পারবো। সেই সঙ্গে যারা অর্থনীতিবিদ আছেন এবং এই খাত সংশ্লিষ্ট যারা আছেন, সংশ্লিষ্টরা নিশ্চয়ই এ বিষয়ে তাদের বক্তব্য জানাবেন। আমরা সেই অপেক্ষায় আছি। আপনার কি মনে হয় সবুজ, যে সামগ্রিকভাবে এই বাজেটটা যদি আপনি তো অর্থনীতি ডেস্কটা দেখছেন, সামগ্রিকভাবে এবারের বাজেটটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এবারের বাজেটটাকে আমরা বলতে পারি একটি সাবধানী বাজেট, সতর্কতামূলক বাজেট। বাস্তবতাকে আমলে নিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, মোট আকার কমানো হয়েছে, মূল্যস্ফীতি মোটামুটি চাপটাকে মেনে নেওয়া হয়েছে, অর্থাৎ মূল্যস্ফীতিকে একদম কমিয়ে রাখার, দাবিয়ে রাখার যে প্রচেষ্টা আমরা অন্য সময় তুলনামূলকভাবে বেশ গ্যাপ রেখে করা হতো সেটি নাই। তো সব মিলিয়ে যে মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যেটি ধরা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি সেটি মোটামুটিভাবে বাস্তবসম্মত বা বাস্তবতাকে নিরিখে করা হয়েছে। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। বাজেটের বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।